সবাইকে ওয়েলকাম করছি ডি বক্সের সময় টেলিভিশনে। আমি এই মুহূর্তে আছি নীলহুরে জাহান, আর আজকে আমার সঙ্গে আছেন স্পোর্টস জার্নালিস্ট সাব্বির মিথুন। কথা বলবো এতক্ষণ যে ম্যাচ আমরা দেখেছি সেই ম্যাচ নিয়ে, এছাড়াও ওভারঅল ফুটবল ওয়ার্ল্ড কাপ নিয়ে। সাব্বির কি ভাবছেন, চলে যাচ্ছি তার কাছে। হ্যালো, ওয়েলকাম, কেমন আছেন? অনেক ধন্যবাদ। এবং যেমনটা বলছিলেন আর কি, যে সবসময় পরিশ্রম আসলে ফলাফল দেয় না, এবং বসনিয়া যেভাবে গোটা ম্যাচটা খেললো, শেষ মুহূর্তে এসে যখন তারা গোলটা কনসিড করলো, হয়তো তাদেরকে আজকে খুব বেশি আফসোসে পড়তে হবে। শেষে কি মনে হয় যে একটা কি প্রেশারের একটা ব্যাপার ছিল, আর অল্প একটু জয়টা তাদের হতেই পারতো? অবশ্যই, কিন্তু আমার মনে হয় প্রেশার তো অবশ্যই ছিল। কানাডা গোটা ম্যাচ ধরে যেভাবে ডমিনেট করেছে, পজিশন ওয়াইজ মিডফিল্ডে তারা খুব আধিপত্য রেখেছিল। তবে একটা মানিয়ে নেওয়ার ব্যাপার, আমরা যেমনটা দেখলাম টরন্টোতে প্রচণ্ড পরিমাণে গরম, সেই গরমের মাঝে 90 মিনিট খেলাটা, রিদমটা ধরে রাখাটা খুব বেশি টাফ, এবং হোম ভেন্যু বলেই হয়তো কানাডা এই কাজটা করতে পারলো। সেই সাথে তাদের যে আসলে ঐতিহাসিক একটা দিন। আকিজ ইস্পাত ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী ও দীর্ঘস্থায়ী। আকিজ ইস্পাত। আমি যেহেতু আমরা কানাডা নিয়ে কথা বলছি, আমরা কিন্তু এই মুহূর্তে সরাসরি টরন্টো থেকে আপনাদেরকে দেখাতে চাই সেখানকার আপডেট। সেখানে যাওয়ার আগে আপনার কাছে আরেকটু একটু জানতে চাই যে টরন্টোতে আমরা কালকে যেমন ওপেনিং নিয়েও বেশ এক্সাইটেড একটা মোমেন্ট কাটিয়েছি। প্রথমবারের মতো অনেক কিছু ঘটছে এই ওয়ার্ল্ড কাপকে ঘিরে। 3টি দেশ মিলে হোস্ট করা, একই সাথে 3 দেশে আলাদা করে ওপেনিং, এটা কিন্তু এর আগে আমরা কখনো এভাবে দেখিনি। সো ইটস ভেরি নিউ আমাদের ফুটবল ফ্যানদের জন্য। আনন্দের মাত্রাটা 3 গুণ হয়ে যাচ্ছে। ওয়েল, একই সাথে আমাদের মনে হয় বাংলাদেশিরা একটু ক্রেডিট নিতে পারি, যেহেতু কানাডাতে টরন্টোতে ওপেনিং এ পারফর্ম করেছেন আমাদেরই একজন সঞ্জয়। সো কেমন লেগেছে আপনার কাছে ওভারঅল পারফরম্যান্স এন্ড স্পেশালি সঞ্জয়'s পারফরম্যান্স? আমাদের জন্য তো একেবারেই প্রথমবারের মতো বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে কেউ লাল সবুজের পতাকা, এবং যেমনটা সে দেখালেন তার আর্মে এখানে লাল সবুজের একটা ফ্ল্যাগ ছিল, তার পাশে রয়্যাল বেঙ্গল টাইগার, অর্থাৎ তার যে শেকড়ের টান বিশ্ব মঞ্চে যেভাবে তুলে ধরা উচিত সে কিন্তু সেটা ভুলে যায়নি। এবং যেমনটা আজকে দেখলাম টরন্টোতে, অনেকে বলছে যে গতকালকে মেক্সিকোর তুলনায় আজকের উদ্বোধনী অনুষ্ঠানটা কিছুটা একটু রিদমিক ছিল, অনেক বেশি হাইপ ছিল। বেটার মনে হয়েছে অনেকের কাছে। এবং আপনার কাছে কি মনে হয়েছে? আমার কাছে আমার জন্য অবশ্যই স্পেশাল। আমার দেশের একটা ছেলে যখন সেখানে পারফর্ম করছে, আমার জন্য খুবই আজকে গর্বের একটা মুহূর্ত ছিল। রাইট। ওয়েল, আই এম অ্যাকচুয়ালি রিয়েলি প্রাউড অফ সঞ্জয়। আমরা একসাথে শো করেছি ক্রিকেটের শোতে, বিপিএল, রাইট? ইউ স দ্যাট। সো বিপিএল, হি ইজ ভেরি ট্যালেন্টেড। সো সাডেনলি ওকে আসলে ফিফা ইজ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, এবং এটি নির্দ্বিধায় আমরা বলতে পারি পুরো সারা বিশ্বের সবাইকে ইউনাইট করা। ইটস দ্য ম্যাজিক্যাল মোমেন্ট। সেখানে তাকে দেখাটাও আসলে আমাদের জন্য ভালো ছিল। বাট আমরা সবাই যেমন ফুটবল প্রেমীরা চাই যে আমাদের চাওয়াটা তো আরেকটু বেশি। আজকে খেলা নিয়ে যদি আরেকবার একটু জিজ্ঞেস করি, কানাডার জন্য এটা কিন্তু কানাডার মাটিতে প্রথমবারের মতো মেন্স ওয়ার্ল্ড কাপ হচ্ছে। সো এই জন্য তাদের কাছে একটা স্পেশাল ব্যাপার ছিল। এই পর্যন্ত ওয়ার্ল্ড কাপে কানাডার কোনো জয় নেই, এবং আজকেও কিন্তু হতে হার, কারণ বারবার হারই আছে, বাট একটু কাটানো গেছে অভিশাপটা। অ্যাটলিস্ট হার থেকে বের হয়ে ড্রতে পৌঁছেছে। কানাডার পারফরমেন্সের কেমন মনে হয়েছে আপনার কাছে? ল্যাকিংটা কোন জায়গায় ছিল? কানাডার জন্য একটা দারুণ দিন ছিল, যদিও বা তারা সেভাবে করতে পারেনি যেভাবে তারা চাচ্ছিল। আপনি অবশ্যই হতাশ হবেন যখন আপনি 2টা বিশ্বকাপ খেলবেন, 6টা গ্রুপ রাউন্ডের ম্যাচ, 6 ম্যাচের 6টাতেই হার। কানাডার জন্য এবার হোম অ্যাডভান্টেজটা নিয়ে সেটা কাজে লাগানোর বড় একটা সুযোগ ছিল। এবং বসনিয়া কিন্তু তাদের থেকে ফিফা র্যাঙ্কিংয়ে অনেক পেছানো, 34 ধাপ পেছানো। তবে বসনিয়া যেভাবে কোয়ালিফায়ার খেলে এসেছে এবং আজকে সেট পিচে যেভাবে আসলে কানাডাকে ডমিনেট করেছে, কানাডার জন্য আসলে ওইটা একটা বড় অফসোসের জায়গা। তাছাড়া আলফান্সো ডেভিয়াসের অনুপস্থিতি কানাডাকে প্রচণ্ড পরিমাণে ভুগিয়েছে। লেফট ব্যাক বা রাইট ব্যাক হিসেবে যতখানি ফাস্ট উনি যেভাবে অ্যাটাক করে, বসনিয়া আসলে ওইখান থেকে একটা অ্যাডভান্টেজ পেয়ে গেছে। সেটা একটা হতে পারে। এবং আপনি যদি পুরো খেলার ব্যাপারটা দেখেন, কানাডা কিন্তু সবচাইতে বেশি সুযোগগুলো পেয়েছে, চান্সেস ওয়ার কামিং এন্ড গোয়িং, কিন্তু তারা কাজে লাগাতে পারছিল না। দুর্বলতাটা কি মিডফিল্ডে মনে হয়েছে আপনার কাছে? মিডফিল্ডে কিছুটা এগিয়ে ছিল, তবে বসনিয়া আসলে আমি বলতে চাই একটা ছোট্ট একটা দেশ যখন, অবশ্যই ছোট একটা দেশ যখন বিশ্বমঞ্চে আসবে, আমার দেখে মনে হয়েছে গোটা স্কোয়াড, গোটা 11 হচ্ছে সর্বোচ্চটা দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ছিল। তারা একটু লো ব্লকে খেলেছেন। গোলটা পাওয়ার পর থেকে সেটা ডিফেন্ড করার চেষ্টা করেছেন। 7-8 জন মিলে ডিবক্সে এসে ডিফেন্ড করছেন। স্বাভাবিক, আমার দেশের পতাকা আমি ওখানে উড়াচ্ছি, একটা জয় অনেক বেশি বড় মুহূর্ত আসলে। একদমই তাই। তারপরও কানাডার যদি বলি, জনাথন ডেভিড, তেজন স্টিফেন অ্যান্ড জেসি মার্শ অ্যাজ কোচ, ইজ দিস দ্য স্ট্রংগেস্ট টিম দ্যাট উই হ্যাভ সিন?
অনেকেই বলছেন কানাডার এই দলটাই ইতিহাসের সর্বোচ্চ সেরা, এবং যখন আপনার হোম অ্যাডভান্টেজটা থাকবে, ঘরের মাঠ, সেটা আসলে একেবারে অন্য একটা পরিস্থিতি। কানাডার দলটা তো ভালোই, তবে দলের সব থেকে বড় তারকা যার কথা বলছিলাম, ডেভিসের শেষ মুহূর্তে যে চোটটা ছিল, সেই চোটে কিন্তু সে ছিটকে গেছেন। সেটি থাকলে হয়তো আজকে চিত্রটা বদলে যেতেও পারতো। ইউ নেভার নো। ওয়েল, সাব্বির, আপনার সঙ্গে কথা বলবো আরেকবার। আমরা যেটি বলছিলাম যে টরন্টো থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাশেদ জামান, আমাদের সহকর্মী, সরাসরি তার কাছে চলে যেতে চাই। রাশেদ আমাদের সঙ্গে আছেন, কেমন দেখছেন সেখানকার হালচাল? টরন্টো থেকে এই মুহূর্তে কি অবস্থা? কানাডা ড্র করেছে, ওভারঅল আপনি কেমন দেখছেন? আয়োজক হিসাবে ইতিহাসের পাতায় নাম লিখালেও সেই আরাধ্য জয়টি কিন্তু অধরাই রয়ে গেল কানাডার। তবে শেষমেশ একটি বড় কথা হলো যে কানাডাকে মোটা হার মেনে নিয়ে আসলে মাঠ ছাড়তে হয়নি। শেষ মুহূর্তের গোলে বলা, শেষ দ্বিতীয়ার্ধের প্রায় মাঝামাঝি সময়ের যে গোলটি হয়েছে, সেই গোলের ফলে আসলে ম্যাচের সমতা ফিরিয়ে কানাডা, আমরা দেখলাম যে এই মুহূর্তে যে যদি বলি দর্শক যারা রয়েছে, দর্শকদের ঢল নেমেছে, তারা আসলে মাঠ ছেড়ে এখান থেকে বেরোচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যারা রয়েছেন তারা কিন্তু খেলা দেখে দর্শকরা বের হচ্ছেন, এবং সবাই মোটামুটি একটু স্বস্তি নিয়ে ফিরেছেন। কারণ পুরো খেলায়, পুরো মাঠ জুড়ে কানাডা যে আধিপত্য দেখিয়েছে, আধিপত্য দেখালেও প্রায় 75 মিনিট পর্যন্ত তারা গোলবঞ্চিত ছিলেন, এবং শুধুমাত্র যে গোলবঞ্চিত ছিল তাই নয়, তারা কিন্তু আসলে তাদের একটি গোল হজমও করতে হয়েছিল প্রথমার্ধে, যে কারণে আসলে দর্শকদের যে টান উত্তেজনা সেটি কিন্তু একদম ছিল। তবে 75 মিনিটে এসে দর্শক যখন আসলে গোলটি হয়, সেই গোল হওয়ার পরে আমরা দেখলাম যে তখন কিন্তু কিছুটা হলেও স্টেডিয়ামে, excuse me, can I talk to you? Did you enjoy the game? Yeah, it was great. Yeah, it's Good atmosphere. Canada dominated the first half. Should have really put a goal in, but didn't. What do you think? I think Canada played well. They dominated the game, but it's draw. How do you It's a feel? draw, you know. That's what happens. Tough in the World Cup, right? Sometimes you've got to persevere through those. And Larin came on, put one in. Ultimately, a draw is not a bad result. So first game. Hope for the best next two games. That's right. Yeah, we'll be okay, I think. Okay. যেমনটি বলছিলেন, আসলে তারা শেষমেশ আসলে হতাশা নিয়ে ফিরছেন না। তারা বলছেন যে পুরো ম্যাচটি যেমনটি ভালো খেলেছে কানাডা, পুরো ম্যাচ ডমিনেট করে খেলেছে, কানাডার আধিপত্য বেশি ছিল, যে কারণে আসলে তারা আসলে জয়ের ব্যাপারে এই আশাবাদী ছিলেন। কিন্তু আসলে যেহেতু তারা পিছিয়ে পড়েছিলেন, সে পিছিয়ে পড়া থেকে দ্বিতীয় অর্ধে যখন কানাডা আবার গোল শোধ করতে মরিয়া হয়েছিলেন, তারা যখন গোল শোধ করে ব্যাক করেছেন, ম্যাচে ফিরেছেন, ম্যাচ ড্র নিয়ে মাঠ ছেড়েছেন, সেই বিষয়টি কিন্তু আসলে দর্শকরা অন্তত এইটুকু স্বস্তি নিয়ে ফিরছেন যে কানাডা প্রথম ম্যাচে হারতে পারেনি। তবে যে বিষয়টি আসলে ছিল সবার নজরে, দর্শকরা যেটা বলছিলেন যে আজকে প্রথম ম্যাচ, এবং তাদের এই বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে প্রথম ম্যাচে তাদের একটি বড় সুযোগ ছিল। যেমনটা আমরা শুনছিলাম, রাশেদ যেমন বলছিলেন যে তারা স্যাড নন একেবারে, এবং যতটা ডমিনেন্স দিয়ে খেলেছে এবং যে ফলাফলটি কানাডা নিজেদের করেছে, দে আর হ্যাপি উইথ দ্যাট। কেমন মনে হলো? ডেফিনেটলি নীল, আপনি 1-0 তে পিছিয়ে ছিলেন, সেখান থেকে আপনার একটা সুপার সাব আসলো, কাইল লাইনের কথা বলছিলেন, সেখান থেকে হেরে যাওয়া ম্যাচ ড্র করে মাঠ ছাড়ছেন, কানাডিয়ানরা মাস্ট বি হ্যাপি। হ্যাঁ, আমরা যেমন বলছিলাম যে অনেকগুলো চান্স কানাডার দিকে এসেছিল, সেটা হয়তো ঠিকমতো কাজে লাগাতে পারেনি, বাট বসনিয়া কিন্তু দেখিয়ে দিয়েছে যে কেমন করে সুযোগটা কাজে লাগাতে হয়। একদম কি পারফেক্ট আন্ডারডগ গেম প্ল্যান, এটাকেই বলবো বলা যায়। এবং গ্রুপ বিতে অনেকেই আসলে বসনিয়াকে হালকাভাবে নিচ্ছিল। আজকের ম্যাচের পরে সুইজারল্যান্ড কিংবা বাকি যে দলটা রয়েছে, তারা আসলে বসনিয়াকে হালকাভাবে নিবে না। তার সাথে আমার মনে হয় ওদের অ্যাডভান্টেজটা হচ্ছে ওদের হাইট, ফিজিক্যালি অনেক আগানো। আজকে ফার্স্ট হাফে ওরা এরিয়ার বলে 34টার মধ্যে 27টা এরিয়ালে ওরা জিতেছে। এই ডুয়েল জেতাটা কিন্তু খুব টাফ। কানাডাও আসলে ফিজিক্যালি অতটা পেছানো না, তাদের সাথে আসলে 34টার মধ্যে 27টা বল আপনি জিতছেন। আমার মনে হয় গোটা বিশ্বকাপে বসনিয়ার জন্য এটা অ্যাডভান্টেজ হবে। রাইট, এবং আজকের একটা আত্মবিশ্বাসও তো পাওয়া গেছে, সেটাও কাজে লাগবে নিশ্চয়ই। কারণ কানাডার হোম ভেন্যুতে তাদের একটা হোম ভেন্যুর একটা অ্যাডভান্টেজ আমরা কিন্তু জানি, মেন্টাল একটা সাপোর্টের সেই ব্যাপারটাও থাকে। সেই জায়গায় বসনিয়া নিজেদের স্ট্রেংথটা দেখানো, এবং যেভাবে আসলে ম্যাচটা 75 মিনিট পর্যন্ত নিজেদেরকে এগিয়েই নিয়েছিল তারা, সেটা একটা ফ্যাক্ট বটে। অলসো ক্যানাডিয়ানরা তারাও আসলে তাদের জায়গাটা দেখিয়ে দিয়েছে যে কিভাবে লাইক হাঁটতে হাঁটতে কিভাবে আবার সিচুয়েশনটা পাল্টে দেওয়া যায়, সেটাও আমরা দেখেছি। অ্যান্ড আমি কানাডা গিয়েছেন, দে আর লাইক, আমি বলবো যে আসলে ওয়ান অফ দ্য নাইসেস্ট নেশনস ইন দ্য ওয়ার্ল্ড। সো দে সিম হ্যাপি, দে আর সাপোর্টিং দেয়ার
টিম, আজকের ম্যাচ নিয়ে বলছিলাম এবং ওপেনিং এর কথাও বলছিলাম আপনার সঙ্গে। ছোট করে ওভারঅল যদি ফুটবলের ওভারঅল যে আমেজের কথা বলি সেটা একটু আপনার কাছ থেকে যদি জানতে চাই, কেমন দেখেছিলেন মেক্সিকোয় সেই হিস্টোরিক্যাল ম্যাচ? আপনি শুরুতে যেমনটা বললেন যে 3 দেশে 3টা ভিন্ন ওপেনিং, যখন আপনি মেক্সিকো থেকে টরন্টোতে যাচ্ছেন টোটালি কালচারটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। একদমই তাই। এবং সেটাই কিন্তু আমরা দেখছি আজকে কানাডা কিন্তু ওদের উদ্বোধনী অনুষ্ঠানে বহু জাতীয় যে সংস্কৃতি, ওদের নিজেদের সংস্কৃতি, সেটাকে খুব বেশি হাইলাইট করেছে। আমরা দেখেছি প্যালেস্টিনিয়ান একজন পারফর্মার পারফর্ম করছেন, বাংলাদেশ থেকে পারফর্ম করছেন, নোরা ফাতেহি আছে, অর্থাৎ একটা কালচারের যে মিল বন্ধন, রাইট, সেটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ। এবং ফিফাকে আসলে এই মঞ্চটার মাধ্যমে তারা একটা মেসেজ দিতে চাচ্ছে যে সবাই মিলে যুদ্ধ বা হানাহানি ছাড়া আমরা ফুটবলের মাধ্যমে যে গোটা পৃথিবীকে একত্রিত করতে পারি, সেটা আসলে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। খুব দারুণ বলেছেন সাব্বির, আসলেই তাই। ফুটবল তো আমরা তো এটাই বলি যে কোনো খেলাধুলা ইউনাইটস নেশনস, সারা বিশ্ব থেকে সবাই এক হয়। আমরা বাংলাদেশ ফুটবল খেলার মানে ওয়ার্ল্ড কাপ খেলার ধারে কাছেও নেই, তারপর আমরা কেমন নিজেদের করে নেই। ফুটবল বিশ্বকাপ আসলেই সবাই কেমন এক হয়ে আসলে খেলার মধ্যে ডুবে থাকি। উৎসব মুখর একটা ব্যাপার, সারা বিশ্বের সাথে আমরা কোনো অংশে পিছিয়ে থাকি না, আমি বরং বলবো এগিয়েই থাকি। দ্যাটস আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পরেও বাংলাদেশের নাম আলাদা করে সামনে এসেছে। ইটস সো উইয়ার্ডলি বিউটিফুল। সেই জায়গাটা আসলে আপনি খুব দারুণ করে বলেছেন যে কানাডা কিন্তু এটা দেখিয়ে দিয়েছেন, স্পেশালি এবার যেহেতু 3টি দেশে আলাদা করে হচ্ছে, হোস্ট করছে 3টি দেশ। কিছু কিছু ক্ষেত্রে কোনো ব্যাপার নিয়ে কিছু কমপ্লেইনস আমরা দেখেছি, শুনেছি ওয়ার্ল্ড কাপ শুরুর আগে। হয়তো একটা উচিত জবাব কানাডা দিল। ইউএসএ যেখানে রেফারিদের ঢুকতে দিচ্ছে না, প্লেয়ারদের ঢুকতে দিচ্ছে না, কানাডা সবাইকে আসলে বিভিন্ন দেশের কিন্তু এরকম অনেক ধরনের ঘটনা আমরা শুনেছি, প্যালেস্টাইনিয়ান বা ইরানিয়ান, ফিফার সাথে যায় না, ইভেন সেনেগাল। ইয়েস, বাট সেখানে কিন্তু কানাডা একদমই উল্টো চিত্র। তারা সবাইকে বরণ করে নিচ্ছে। ইভেন ওই যে সোমালিয়ান রেফারিকে ঢুকতে দিতে চাচ্ছিল না ইউএসএ, তাকেও বলেছিল যে আপনি আমাদের দেশে এসে ম্যাচগুলো কভার করেন। কানাডা কিন্তু এই জন্য আসলে তাদের সৌন্দর্যটাই, অনেক ধরনের মানুষ, অনেক ধরনের সংস্কৃতি, সেগুলোকেই তারা আসলে সবসময় হাইলাইট করে। আমরা যেমন সাব্বির একটু বলছিলাম যে বসনিয়া, আপনিও বলছিলেন যে একটু মনে হয় আন্ডার এস্টিমেটই করেছে, কারণ যে ক্রুশাল কোয়ালিফাইং রাউন্ড তারা পার করে এসেছে, তারপর অতটা হয়তো আন্ডার এস্টিমেট করা ঠিক হয়নি। তবে আজকের খেলা দেখে একটু হয়তো নেক্সট ম্যাচগুলোর জন্য প্রতিপক্ষ নড়ে চড়ে বসতে পারে। এবং নীল, এই ধরনের দলগুলোর সামনে আসলে কিন্তু হারানোর কিছু নেই। ব্রাজিল আর্জেন্টিনা একটা চাপ নিয়ে আসে টুর্নামেন্ট, ইংল্যান্ড একটা চাপ নিয়ে আসে 1966 এর পরে, তারা কবে ট্রফি জিতবে। বসনিয়া, কুরাসাও, কেপ ভার্দে, এরা আসলে সর্বোচ্চটা উজাড় করে দেবে এখানে, এবং দ্যাটস দ্য বিউটি অফ ফুটবল। Right, they are here to enjoy, they are here to show their strength, they are here for the love of football. এবং আজকে আমরা দেখলাম যখন খেলার আগে টরন্টোতে হচ্ছে বসনিয়ান ফ্যানরা, মনে হচ্ছে যে কানাডা হচ্ছে অতিথি আর বসনিয়া হচ্ছে স্বাগতিক কান্ট্রি। এত ফ্যান ওখানে গেছে, এবং আমরা যতটা দেখলাম কিছু মিডিয়া দাবি করছে 25 থেকে 30 হাজার সমর্থক নাকি টরন্টোতে ট্রাভেল করে গিয়েছে। ওয়াও, সো এইগুলো আসলে অ্যামেজিং ব্যাপার-স্যাপার। ছোট কান্ট্রি, মানে সবচাইতে বড় আসর, সেই বড় আসরে খেলতে পারা এবং ভালো একটা ফলাফল করা, সবকিছু মিলিয়ে ব্যাপারটা অন্যরকম। ফুটবলের আবেগের জায়গাটাই আসলে অন্যরকম। টকিং অ্যাবাউট দ্য নেক্সট ম্যাচ, আজকের নেক্সট ম্যাচ ইউএসএ এবং প্যারাগুয়ে। সো আমরা মেক্সিকোতে দেখেছি ওপেনিং, কানাডার ওপেনিং দেখেছি, নাও ইটস টাইম ফর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এই ওপেনিং নিয়ে কতটা এক্সাইটেড আপনি? কেটি পেরি পারফর্ম করছেন, খুব অপেক্ষা করছি। যেমনটা ইনফ্যান্তিনো ফিফা সভাপতি বলেছেন যে এমন কিছু মানুষ কখনোই দেখেনি, এবং ওই সোফি স্টেডিয়াম, যেটা আসলে এত বেশি টাকা খরচ করে ডোনাল্ড ট্রাম্প বিশ্বকাপের জন্য তৈরি করেছেন, সেই স্টেডিয়ামে আসলে কি চমক থাকে কেটি পেরি আমরা জানি, কিন্তু পারফরমেন্সটা কি হবে এখানে, আসলে কি ব্যবহার করবে, কি আমরা দেখব, আমি আসলে নীল ইমাজিনও করতে পারছি না। Right, it's LA, it's Football World Cup, they want to give their best. কি মনে হচ্ছে নর্থ আমেরিকায় ফুটবলের কিন্তু জনপ্রিয়তা আমরা জানি যে অন্য অনেক জায়গার তুলনায় অতটা নয়, তারা খুব একটা খবর সেভাবে রাখে না, বা ওয়ার্ল্ড কাপের সময় আমরা যেমন ফুটবল জ্বরে আক্রান্ত হই, তাদের ক্ষেত্রে তেমনটা থাকে না। এবারে যদি একটা সাকসেসফুল ওয়ার্ল্ড কাপ আসলে উপহার দিতে পারে সব 3টি হোস্ট কান্ট্রি মিলে, নর্থ আমেরিকায় ফুটবলের জনপ্রিয়তাটা কি চেঞ্জ হবে? ফুটবল নাকি সকার, মানে ওরা তো এখনো ইটস আ গুড কোশ্চেন। আমার মনে হয় একটা তারা বিশ্বকাপ কি সকার বদলে এবার ফুটবল বলতে আমার মনে হয় অভ্যস্ত হবে? ইটস টাইম টু মুভ ফ্রম দ্যাট। সকার থেকে ফুটবলে যদি শিফট করতে পারে, আমার মনে হয় আমাদের মতন জ্বরে এভাবে আক্রান্ত না হলেও কিছুটা হলেও আসলে নর্থ আমেরিকানরা বুঝবেন যে ফুটবলের আমেজ, উন্মাদনাটা কেমন, এবং সেটাই হয়তো
প্রথমবারের মতন আজকে যখন ইউএসএ প্যারাগুয়ে কিছুক্ষণ পরে আসলে উদ্বোধনী অনুষ্ঠানটা হবে, সেই অনুষ্ঠানে আসলে কিছুটা আঁচ পাওয়া যাবে যে দর্শকের মাঝে আসলে কৌতূহলটা কেমন, আমেজটা কেমন। আমরা যেমনটা দেখেছি মেক্সিকান ভাইব, টরন্টোতে অ্যানাদার ভাইব, এখন আসলে এই এলএতে আসলে কেমন একটা ভাইব দেখা যায়, দর্শকরা কতটুকু অ্যাকসেপ্ট করে নিয়েছেন। আমরা জানি অনেক সমস্যা হয়েছে এর আগে, অনেক দর্শক ঢুকতে পারছে না, ভিসা সমস্যা, এছাড়াও অনেক সমস্যা রয়েছে। সব মিলিয়ে আসলে ইউএসএর দিকে সব থেকে বেশি মনোযোগ থাকবে যে তারা আসলে ফুটবলটা হোস্টিং রাইট তো পেলো, আসলে সেই আমেজটা তৈরি করতে পারছে কিনা। রাইট, এবং দর্শকের যে জায়গাটা, মানে দর্শকের যে আকর্ষণের জায়গাটা, সেটা অনেক বেশি ইউএসএ কেন্দ্রিকই ছিল। অনেকেই আসলে এই ওয়ার্ল্ড কাপকে ঘিরে যেতে চাচ্ছিল। সো ইউএসএ হ্যাড টু গো থ্রু ভেরি 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 ইন্ট্রিকেট স্ক্রিনিং, এবং সব কিছু মিলিয়ে অনেক ধরনের বিতর্কেরও সৃষ্টি হয়েছে। দর্শকদের জন্য বিতর্ক হয়তো ঢুকতে না পারা, চেঞ্জ হওয়া ব্যাপারটা একভাবে মানা যায়, বাট যখন দলের যারা সঙ্গী আছেন তাদের ক্ষেত্রেই যখন অনেক ধরনের কন্ট্রোল ইস্যু এসেছে, সেটা হয়তো অনেক ধরনের বিতর্কই জন্ম নিয়েছে। বাট সব জল্পনা কল্পনা ছাপিয়ে খুবই দুঃখজনক। এখন এই এত সব বিতর্ক চাপা দেওয়ার একটা মাত্রই উপায়, সেটা হচ্ছে ফুটবলের আমেজ তৈরি করো, ম্যাচগুলো খুবই প্রতিদ্বন্দ্বিমূলক করো, এবং সেটা হয়তো ডোনাল্ড ট্রাম্প করতে পারবে না, কিন্তু দলগুলোর উপরে এখন বড় দায়িত্ব যে আসলে খেলাটা কেমন হবে, এবং সেই খেলাটা যদি ভালো হয়, আমার মনে হয় দর্শকরা আসলে এত সব বিতর্ক, কন্ট্রোভার্সারি, এত সব বাধা, নিয়ম, আইন শৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি সব কিছু আসলে দর্শকরা ভুলে যাবে, কারণ দর্শকরা চায় মাঠের ফুটবলটা আসলে ভালো হোক, এবং সেটাই এখন দেখার অপেক্ষা। একদমই তাই। মাঠের ফুটবল এবং মাঠের ফুটবলের রেজাল্ট সবকিছু মিলিয়ে বদলে দিতে পারে অনেক কিছুই, যেটা আমরা বলছিলাম। এবার নেক্সট আপনাকে মনে করিয়ে দিতে চাই যে এই ইউএসএ প্যারাগুয়ে ম্যাচের থেকেও কিন্তু সবথেকে বেশি আলোচনায় যে ম্যাচটি রয়েছে সেটা হচ্ছে ব্রাজিল তাদের এক্স্যাক্টলি সেখানেই যাচ্ছিলাম, শুরু করতে যাচ্ছে, এবং এই বিশ্বকাপের প্রথম হট ফেভারিট টিম যারা আসলে মাঠে নামতে যাচ্ছে। আপনার কি মনে হয় এই ম্যাচে আসলে কেমন উদ্দীপনা ব্রাজিল দেখাতে পারে? সাবির, ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন। আমি আসলে ধীরে ধীরে সেদিকে যাচ্ছিলাম যে নেক্সট ম্যাচ, এখন ইউএসএ প্যারাগুয়ে বাদ দিয়ে তো আর পরেরটাতে জাম্প করতে পারছিলাম না, বাট জানি যে দুজনেই চাচ্ছি। আর আমার জন্য তো এক্সাইটমেন্টটা একটু বেশি, বিকজ মনে হয় আমার বলা উচিত না অ্যাজ দ্য হোস্ট, বাট ইটস নোন আই এম আ ব্রাজিল ফ্যান। ইউ ক্যান সে দ্যাট। দর্শকরা খুবই ডিসঅ্যাপয়েন্ট হবে। আপনি কোন দল? আমরা নিউট্রাল থাকবো এখানে, কারণ আমরা এখন বিশ্বকাপ নিয়ে আলোচনা করছি। আমার ফেভারিট টিম থাকতে পারে, বাট যখন আমি শো করছি আমি নিউট্রাল। বাট আমরা এক্সপেক্ট করব আর কি যে আপনি ব্রাজিলের প্রতি কোনো একটা সফট কর্নার শো করবেন। আমার আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি মনে হয় আমিও ব্রাজিল ফ্যান, বাট আমি আসলে চাই যে মরক্কোর বিপক্ষে ব্রাজিল খুব ভালো একটা শুরু করুক, বাট কাজটা কিন্তু কঠিন হবে। মরক্কো কিন্তু গতবারে সেমিফাইনালিস্ট, এবং এইবার ব্রাজিল কিন্তু নেইমারকে ছাড়া খেলতে হচ্ছে। এটা নিয়ে তো বারবারই আসলে কথা চলছে ব্রাজিলের। আমরা অনেক সময় দল হিসেবে সাপোর্ট করা বা নেশন হিসেবে, দেশ হিসেবে সাপোর্ট করা, সেটা যেমন থাকে, ফেভারিট টিম থাকে, তার চাইতে কিন্তু অনেক বেশি ছাপিয়ে যায় প্লেয়ার, ফেভারিট প্লেয়ার, কার খেলা দেখবো। শুধুমাত্র একটা দেশ না, সেখানে বিশেষ কয়েকজন প্লেয়ারের খেলা দেখার জন্য আমরা মুখিয়ে থাকি, সেই ব্যাপারটা আছে ফুটবল প্রেমীদের কাছে। নেইমারের খেলা অনিশ্চিত, সম্ভবত একটা সংবাদ সম্মেলন হবার কথা, সেখানে হয়তো কিছুক্ষণের মধ্যে শিওরলি জানানোর কথা যে আসলে কি হচ্ছে, এবং একই সাথে মরক্কো টিম কিন্তু বেশ স্ট্রং। ব্রাজিল টিম নিয়ে আপনার আসলে বলার জায়গাটা আসলে কি থাকবে, কিভাবে মূল্যায়ন করবেন, যেভাবে আসলে ওয়ার্ল্ড কাপে এন্ট্রি নিয়েছে, স্ট্রেংথ কতটা আপনার কাছে ব্যালেন্সড মনে হচ্ছে? অনিল, কিছুক্ষণ আগে আসলে ওরা ওদের সবশেষ যে সেশনটা ছিল মরক্কো ম্যাচের আগে, সেই সেশনটা করেছে, এবং সেখানেও কিন্তু নেইমার ছিলেন না। অর্থাৎ এতদিন পর্যন্ত যেটা শঙ্কা ছিল, এখন মোটামুটি ফাইনাল যে নেইমার আসলে মরক্কো ম্যাচে থাকছেন না। কেউ কেউ বলছে, বা ব্রাজিলের মিডিয়াগুলো বলছে যে নেক্সট যে ম্যাচ হাইতির এগেনস্টে, সেটাতে আসলে নেইমারকে দেখা যাওয়ার সম্ভাবনা একেবারেই কম। ব্রাজিলের জন্য এটা ডিসঅ্যাডভান্টেজ। আপনি একটা স্কোয়াড নিয়ে যাচ্ছেন, সেখানে আপনার মূল তারকা প্রথম ম্যাচ থেকে খেলতে পারছে না, প্ল্যানিংয়ের উপর একটা প্রভাব ফেলে। তবে আমার মনে হয় আনচেলত্তি বিকল্প ভেবে রেখেছেন, এবং যতটুকু আমি দেখলাম ঘাটাঘাটি করে, ব্রাজিল আজকে হচ্ছে বা তাদের টপে একদম ভিনির পাশে ইউকো থিয়াগোকে আসলে নিয়ে শুরু করতে পারে। তবে বড় দায়িত্বটা আসলে থাকবে রক্ষণে, এবং রক্ষণ থেকেও কিন্তু একটা প্লেয়ার ছিটকে গেছেন। সেই ওয়েসলির জায়গায় কিন্তু দানিলোকে খেলানোর সম্ভাবনা রয়েছে রাইট ব্যাক পজিশনে। তবে রাইট ব্যাকের কিন্তু আর কোনো বিকল্প নেই। স্কোয়াডে যে প্লেয়াররা রয়েছে, রাইট ব্যাক শুধুমাত্র দানিলো যে এই পজিশনে খেলতে পারে, তার বিকল্প হিসেবে আরেকটা প্লেয়ার রয়েছে ইবানেস, কিন্তু ইবানেস কিন্তু তার ক্লাবে কিংবা তার ক্যারিয়ারে গোটা সময়টা সেন্টার ব্যাক পজিশনে খেলেছে। অর্থাৎ সেই রাইট ব্যাকে যদি দানিলো কোনোভাবে ইনজুর্ড হয় বা টায়ার্ড হয়ে যায়, অ্যাঞ্চলিতের সামনে কিন্তু আর কোনো অপশন নেই। এইটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। এটা কিন্তু বেশ ভাবনার একটা ব্যাপার আছে, স্পেশালি যেখানে এবার ওয়ার্ল্ড কাপ হচ্ছে সবচেয়ে লম্বা সময়ের ওয়ার্ল্ড কাপ, সবচেয়ে বেশি গরম, রাইট? ও ইয়েস, একই সাথে ওয়েদার গরম, সেটাতে একটা ব্যাপার আছে, এবং এই সময়টাই সামারে কিন্তু অনেক তাপমাত্রার ব্যাপারটাও কিন্তু অনেক বাড়ছে। বিভিন্ন জায়গায় তো এল নিনো নিয়ে আসলে শঙ্কা, সেটা অন্য একটা আলোচনা। সো গরমের তীব্রতাটাও একটু বেশি। সেই জায়গায় 104টি ম্যাচ,
এবং ইটস ফুটবল, সো ইনজুরির ব্যাপার তো সবসময় থাকে, যেখানে 64টি ম্যাচ সেখানেও ইনজুরির ছড়াছড়ি ছিল, এবার প্রায় ডাবল। সো এই ব্যাপারটা কিন্তু বেশ কিছু দলকে হয়তো ভোগাতে পারে। ইটস টু আর্লি টু সে, বাট ওয়াই নট ডিসকাসিং ইট। ব্রাজিলের কথা বলছিলেন, সো তারা কি আসলে যে বদলি কে খেলবে বা অল্টারনেটিভ অপশনের ব্যাপারটাই কি আসলে প্রপারলি ভেবেছে, নাকি এছাড়া আর অপশন ছিলই না? রাইট ব্যাক যে ছিটকে গিয়েছেন তার জায়গায় যাকে নেওয়া হয়েছে এডারসন, তিনি একজন মূলত মিডফিল্ডার, অর্থাৎ তাকে আপনি রাইট ব্যাক পজিশনে খেলাতে পারবেন না। অনলি অপশন ইজ দানিলো, কিংবা আপনার ফরমেশনটা চেঞ্জ করে দিয়ে আপনার ডিফেন্স লাইনে 4 জনের জায়গায় 3 জন করতে হবে, যেটা আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, কারণ মরক্কো খুব বেশি কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলে, তখন আপনার ডিফেন্স লাইনটা নিয়ে আপনার চিন্তা করতে হবে। আমার মনে হয় না অ্যানচেলত্তি তার ডিফেন্স লাইনে একজন কমাবেন, ফরমেশনটা সম্ভবত 4-2-1-2 হতে পারে। সেক্ষেত্রে আসলে ডিফেন্স লাইনে সাথেও আসলে ক্যাসিমিরো বা ব্রুনো গিমারেস, যারা আসলে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেন বা সেন্টার মিডফিল্ডে খেলেন, তাদের উপরে দায়িত্বটা অনেক বেশি থাকবে, কারণ মরক্কো যে ধরনের ফাস্ট ফুটবল খেলে তাতে কিন্তু তাদের জন্য আসলে খুব বেশি একটা বড় থ্রেট হতে পারে। যদিও বা মরক্কোর একটা প্লেয়ারও ছিটকে গেছেন ইনজুরিতে, সেটাও আসলে দুই দলের জন্য ডিসঅ্যাডভান্টেজ, কিন্তু সব মিলিয়ে আসলে মরক্কোকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। ব্রাজিলের জন্য গ্রুপ পর্বে এই ম্যাচটাই সব থেকে কঠিন হতে যাচ্ছে। এবং অনেকেই কিন্তু ব্রাজিলের যেভাবে ব্রাজিল এখন প্রথম ম্যাচটা খেলতে নামবে, সেই জায়গা থেকে এই দলটাকে পারফেক্ট স্ট্রং টিম বলতে নারাজ। কি মনে হয় আপনি আসলে কাকে এগিয়ে রাখবেন, মরক্কো নাকি ব্রাজিল, যদি নিউট্রাল হিসেবে একটা প্রেডিকশনের কথা বলি? সবশেষ যে 2023 সালে মরক্কোর এগেনস্টে ব্রাজিল খেলে, কোচ কার্লো অ্যানচেলত্তি ছিলেন, সেখানে কিন্তু আসলে মরক্কো ফার্স্ট এবার উইন পায় ব্রাজিলের এগেনস্টে। তবে আসলে সেই টিমে অনেকেই ছিলেন না, সেটার সাথে আসলে কম্পেয়ার করার সুযোগ নেই। এবং ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলবে এবং জিতবে না, এইটা আসলে খুবই রেয়ার অকেশন। সো ব্রাজিল আপার হ্যান্ডে থাকবে, তবে মরক্কো ম্যাচ যেমনটা বলছিলাম যে গ্রুপ রাউন্ডে যে 3টা ম্যাচ থাকবে সেটার মধ্যে সব থেকে বেশি কঠিন হতে যাচ্ছে এই পরীক্ষাটা। এবং ফুটবলের আমেজটাও মনে হয় অনেকে আসলে বসে আছে, নো অফেন্স টু এনি টিম অর এনিথিং, বাট অনেকেই অপেক্ষা করছে এই ম্যাচটার জন্য, যে এটি দিয়ে আসলে ফুটবলের আমেজটা হতে যাচ্ছে। বাকি বাংলাদেশেই সব বেশিরভাগ মানুষ এটি বলছে যে আর বাকি টিম তো হ্যাঁ হচ্ছে, বাট ফর আস ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে 14 তারিখ থেকে, দ্যাটস দ্য ম্যাচ উই আর লুকিং ফর। আমাদের জন্য অবশ্যই 14 তারিখে শুরু হচ্ছে এবং 4টার সময় ম্যাচ হলো। আমি এতটুকু বলতে পারি, বাংলাদেশের যে উন্মাদনা, যতগুলো জায়ান্ট স্ক্রিন রয়েছে, সময় সংবাদের মাধ্যমে খেলা দেখানো হচ্ছে, সেখানে আসলে কোনো ধরনের তিল ধারণের ঠাঁই থাকবে না, ইভেন টিএসসিতেও। সাব্বির, আপনি সেটা যাই বলুন, টাইমিং যত অড হোক, বাংলাদেশের মানুষ ফুটবল দেখবে না এটি কখনো হতেই পারে না। স্কুল থাকুক, পরীক্ষা থাকুক, অফিস থাকুক, রাত জেগে কিন্তু সবাই খেলা দেখছে, এবং যত সময় যাবে উন্মাদনা বাড়বে বই, কমবে না। ওয়েল, ইউএস এবং প্যারাগুয়ের খেলা আমাদের একেবারেই নেক্সট ম্যাচ, কিছুক্ষণ পরেই আমরা উদ্বোধনী আয়োজন দেখব ইউএসএতে, এবং আমরা কিন্তু আপনি কিন্তু আমার এক্সাইটমেন্ট আরো বাড়িয়ে দিয়েছেন। সো সোফি স্টেডিয়ামে কি হতে যাচ্ছে, কি সারপ্রাইজ অপেক্ষা করছে? ডোনাল্ড ট্রাম্প স্পেশালি এই স্টেডিয়ামটি তৈরি করেছে একটা দীর্ঘ সময় কাজে লাগিয়ে ফর দিস ওয়ার্ল্ড কাপ, ফর ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। সো ইউএস আর প্যারাগুয়ের সমীকরণ নিয়ে কিছু বলতে চান? ইউএস ডেফিনেটলি হট ফেভারিট, এবং কিছুক্ষণ আগে আসলে আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প নাকি ইউএস এর যে কোচ রয়েছেন পচেতিনো, তাকে ফোন দিয়ে অভিবাদন জানিয়েছেন এবং বলেছেন যে তোমরা কিন্তু ভালো করতে হবে অবশ্যই। যখন মার্কিন প্রেসিডেন্ট আপনাকে ফোন দিয়ে বলে, প্রেশারটা কিন্তু বেড়ে যাবে। তবে প্যারাগুয়েকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। লাতিন দল খুব রাফ অ্যান্ড টাফ ফুটবল খেলে এবং ইউএসএ কে কঠিন পরীক্ষা দিবে। ইউএস এর যদিও বা আসলে তাদের হোম কন্ডিশন তারকা অনেক রয়েছে এবং রিসেন্ট টাইমে ইউএসএ ভালো ধরনের ফুটবল খেলছে, তার সাথে যখন আপনার হোম অ্যাডভান্টেজটা থাকবে, সেটা একটা হয়তো আপনাকে উপকার দিবে। তবে আসলে প্যারাগুয়ে প্রেসারও ডেফিনেটলি, ডোনাল্ড ট্রাম্প ফোন দিয়েছে, জিতে তো হবে। কিন্তু প্যারাগুয়ে আসলে ডার্ক হর্স অনেকেই বলছেন, এবং প্যারাগুয়ে আসলে ছেড়ে কথা মোটেও বলবে না। লেটস হোপ ফর দ্য বেস্ট। এবং ইউএসএ চাইবে যে শুরুটা আসলে জয় দিয়ে করতে, কারণ যেহেতু তারা স্বাগতিক, সেহেতু আসলে জয় আসলে এই বিশ্বকাপের আমেজটা নতুন ভাবে তৈরি করতে পারে। রাইট। এবং আমরা যদি মেক্সিকোর দিকে তাকাই, প্রথম ম্যাচ মেক্সিকোর শুরু, মেক্সিকোর জয়। কানাডার দিকে যদি তাকাই, প্রথম ম্যাচ ড্র। এভাবে চিন্তা করলে কিন্তু ইউএস এর দিকে হার মনে হচ্ছে, বাট নো, উই হোপ দ্য বেস্ট টিম উইন্স। সাব্বির, দারুণ লাগছিল আপনার সঙ্গে কথা বলতে বলতে, এবং আমরা মনে হয় শেষ ভোর রাতের দিকে এগিয়ে আছি, এবং একটু পরেই ইউএস এর ওপেনিং শো শুরু হবে। আপনি কি এখন শো শেষ করে বাসায় গিয়ে ঘুমাবেন নাকি শো দেখবেন? অনেস্ট অ্যানসার অনলি। আমি কেটি পেরির শো মিস করতে যাচ্ছি না, এবং আমেরিকা আসলে কি ধরনের কি চমক রাখবে সেটা আমি মিস করতে চাচ্ছি না। যখন থেকে ইনফ্যান্টিনো বলেছে যে মানুষ এই ধরনের আয়োজন কখনোই দেখেনি, তখন থেকে আসলে আমি খুব এক্সাইটেড। কিন্তু আসলে আমাদের জন্য কিন্তু শিডিউল টাফ। রাইট, থ্যাংক ইউ সাব্বির। সো ইউ হার্ড ইট এভরিওয়ান। এমন কিছু হতে যাচ্ছে যা কেউ কখনো দেখেনি। ইটস ইউএসএ, ইটস এলএ,
সোফি স্টেডিয়াম, ইটস ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 প্রথমবারের মতো হতে যাচ্ছে অনেক কিছু, সবচাইতে বড় ওয়ার্ল্ড কাপ ইতিহাসের। এটি নিয়ে কিন্তু অলরেডি ইতিহাস তৈরি করেছে 2026-এর ফুটবল বিশ্বকাপ, যেখানে 104টি ম্যাচ হতে যাচ্ছে, 48টি দেশ অংশগ্রহণ করছে এবং প্রথমবারের মতো 3টি দেশ মিলে হোস্ট করছে। আমরা মেক্সিকোর ওপেনিং দেখলাম, কানাডার ওপেনিং দেখলাম, নাও ইটস টাইম ফর ইউএসএ। চলুন একসাথে উপভোগ করি। সময় টেলিভিশনের পর্দায় আপনারা সরাসরি দেখতে পাবেন তারপরে ইউএসএ ভার্সেস প্যারাগুয়ে ম্যাচ। লেটস এনজয় football, let's enjoy the beauty of football. Thank you so much for being with us, for watching D-Box.